আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা অধীর আগ্রহে অনলাইন লাইভ ক্লাস দেখার জন্য বসে আছো। প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের আজকে আমার বিষয় হচ্ছে ব্যবসা উদ্যোগ অর্থাৎ বিজনেস এন্টারপ্রেনিউরশিপ। তোমাদের 10ম অধ্যায় তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস শিক্ষা মন্ত্রণালয় ও মানসী অধিদপ্তর কি তোমাদের কি একটা শর্টকাট একটা সিলেবাস দিয়েছে। তোমাদের এই সিলেবাসটা তোমরা দৈনিক মানসী অধিদপ্তরের যে কি সেই জায়গায় তোমরা ডাউনলোড করে নিবে অথবা তোমরা দৈনিকশিক্ষা.com এর ভিতরেও পাবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সংক্ষিপ্ত যে সিলেবাস আর বা আমাদের স্কুলে এসে কি তোমাদের প্রতিষ্ঠানে এসে স্কুল বিদ্যালয়ে এসে কি তোমরা ওই শর্টকাট সিলেবাসটা কি সংগ্রহ করে নিতে পারো যাদের বাসায় নেট নেই। প্রিয় শিক্ষার্থীরা, আর যাদের নেট আছে তারা ওই মানসী অধিদপ্তরে ক্লিক করে সংক্ষিপ্ত এসএসসি সিলেবাসটা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের অধ্যায় 8ম অধ্যায় ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার উপর অর্থাৎ ম্যানেজমেন্ট অফ বিজনেস কি অর্গানাইজেশন উপরে কি তোমাদের আলোকপাত করবো। আজকে আমরা শিখব দুইটি অর্থাৎ এই ভিতরে তোমাদের সম্পূর্ণ এই অধ্যায়ের ভিতরে কয়েকটা ক্লাস নেওয়া হবে। আজকে এটা তো নেওয়া হবে, পরে আরো দুইটি আছে ক্লাস অর্থাৎ তোমাদের সিলেবাস শর্টকাট সিলেবাস, সেই অনুসারে কি আমরা তোমাদের কি পাঠদানের কার্যক্রম চালাবো। প্রিয় শিক্ষার্থীরা, আসলে চলো আমরা ব্যবস্থাপনা কি তা তোমরা বলতে পারবে অথবা ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনা বলতে কি বুঝো এই সম্বন্ধে তোমরা আসতে পারে, অথবা আধুনিক ব্যবস্থাপনার জনককে, ঠিক আছে, অথবা এরপরে যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে, এইগুলি তোমাদের শর্টকাট আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, চলো প্রিয় শিক্ষার্থীরা, ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা হলো অন্যের সামর্থ্যকে কাজে লাগিয়ে দক্ষতার সাথে অর্থাৎ অন্যের সামর্থ্যকে কাজে লাগিয়ে দক্ষতার সাথে কাজ করিয়ে নেওয়াকে কি বলে আমাদের কলা কৌশলকে ব্যবস্থাপনা। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার বা মালিক সে কি করবে, তার পূর্ব নির্ধারিত আগে থেকে নির্ধারণ করা থাকবে সে কি করবে কাজটা। দেখো তোমরা খেয়াল করলে বুঝবা পূর্বানুমান ও পরিকল্পনা অর্থাৎ আগের থেকে যদি পূর্বানুমান পরিকল্পনা যদি না করো তাহলে তুমি ব্যবসা সেটা তুমি এগোতে পারবে না। এই জন্য আগে তোমার কি পূর্বানুমান পরিকল্পনা করতে হবে, তারপর তোমার সংগঠিতকরণ করতে হবে, অর্গানাইজিং করতে হবে, ঠিক আছে। এগুলো বলা আছে অর্গানাইজিং করতে হবে অর্থাৎ সংগঠিত করতে হবে, কর্মীদের কি কাজে সংগঠিত করা হবে সেটাই। আর তারপর তোমার হবে তোমার নির্দেশনা অর্থাৎ নির্দেশ দেওয়া, অর্থাৎ কি দেওয়া, নির্দেশ দেওয়া, অর্থাৎ কিভাবে করা হবে। একটা প্রতিষ্ঠানের প্রথম হচ্ছে কি কর্মী সংস্থান তোমার সংগ্রহ করতে হবে, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের কর্মী কতজন থাকবে সেটা কি আগে থেকে নির্ধারণ করতে হয়। এটাই হচ্ছে ব্যবস্থাপনার ভিতরে তৃতীয় ধাপ। চতুর্থ ধাপ হচ্ছে নির্দেশ দান করা। আগে নির্দেশ না, আগে কর্মী নিয়োগ করতে হবে, কর্মী নিয়োগ করার পর তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, প্রশিক্ষণ দেওয়ার পর তাদেরকে বিভিন্ন ভুল ত্রুটি সংশোধন করে তারপর কি সেটা ছাঁটাই করার অনেক সময় থাকে কর্মী সংগঠনের ভিতরে, তারপর তাকে কি নির্দেশ দিতে হয়। অর্থাৎ নির্দেশ দেওয়া মানে কি, একজন ব্যবস্থাপনা ব্যবসার মালিক বা ম্যানেজার কি করে তার কর্মীদের কি নির্দেশ দেয় সেই ঠিকমতো কাজ করেন কি সেটা বোঝানো হয়েছে। আর পেশনাদার এটাও কি মোটিভেশনের ভিতরে পড়ে। অর্থাৎ আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে যদি বলি পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, এরপরে সে কি কর্মী সংগ্রহ বা কর্মী সংস্থান, নির্দেশনা দান, এরপরে এসে তোমার সমন্বয় সাধন, প্রেষণা দান, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ কলা কৌশলকে কি বলা হয়, ব্যবস্থাপনা বলা হয়। অর্থাৎ এক কথা বলতে পারি ব্যবস্থাপক হচ্ছে কি, দেখো যিনি প্রতিষ্ঠানে ব্যবস্থাপকীয় কাজ করে অর্থাৎ ব্যবস্থাপীয় কাজে পরিচালনা করে তাকে কি বলে, ব্যবস্থাপক বলে। তোমাদের পাঠ্য বইয়ে একটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদাহরণটা বলা হয়েছে একটু লক্ষ্য করলে বুঝবা। একটা তৈরি পোশাক কারখানা বলা হয়েছিল, একজন মালিক কি করলেন তার কাপড় বা তৈরি পোশাক কারখানা একটা স্থাপন করছেন, সেইখানে তার ব্যবসা প্রতিষ্ঠানের কি ম্যানেজার একটা নিয়োগ করা হয়েছিল। ম্যানেজার কি করেছে, তার প্রতিষ্ঠানের চিন্তা ভাবনা করে কি করলেন, প্রথম তাকে বিভিন্ন পরিকল্পনা পরিবেশ দেখে সেই জায়গায় কি ব্যবসা হবে সেই জায়গাটা সে আগে নির্ধারণ করেছে। নির্ধারণ করার পর তার দ্বিতীয় কাজটা আসছে কি মানবিক ও দক্ষতা, অর্থাৎ মানবিক দক্ষতার সাথে সেটা সম্পদকে সতর্ক ব্যবহার করা, এটাই বোঝানো হয়েছে। অর্থাৎ তারপর সে চিন্তা ভাবনা করছে কি কর্মী নিয়োগ করা, তার কাজটা কি কমিয়ে আনা, ব্যবস্থাপক বা মালিকের কাজটা কমিয়ে আনা। এখন আস্তে আস্তে সে কর্মীদের কি দায়িত্ব বুঝিয়ে দিয়েছে কিভাবে কাজ করবে। এই সময় কি দেখা গেছে কাস্টমারদের ভিতরে কর্মীদের কি একটা শর্টকাট কথাবার্তা কাটাকাটি হয়েছিল, তখন
ব্যবস্থাপক এসে সুন্দরভাবে কি তাদের সাথে কথাবার্তা বলছে, সমস্যাটা কি হয়েছে সেই সম্বন্ধে জানতে চেয়েছে। তখন কি সেই নির্দেশ দিলেন কর্মীরা, তুমি একটু থামো, তোমার কি ভুল ভ্রান্তি, সে এক জায়গায় নিয়ে কি তাকে বুঝিয়ে দিলে যে এভাবে করো, ভুল ত্রুটি সংশোধন করে নাও। অর্থাৎ কাস্টমারের সাথে কীভাবে ব্যবহার করতে হবে, ড্রিল করতে হবে, সেটা কি ব্যবস্থাপক বা মালিক কর্মকর্তা কি সেইভাবে শিখে দেয়। সেই রকম কি সে তার ভুল স্বীকার করে করার পর সে আবার ঠিকভাবে কাস্টমারের সার্ভিস দেবে। অর্থাৎ একজন ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানের সর্বক্ষণ অর্থাৎ চিন্তা ভাবনা থাকে তার প্রতিষ্ঠানটা কিভাবে দাঁড়ান করানো যায়, এই জন্য কতগুলো কাজের সাথে সম্পর্ক থাকে, ধারণা থাকতে হবে তাকে। এই জন্য মিস্টার রহমান সাহেবের কর্মচারী নিয়োগের কথা বলা হয়েছে। তার চিন্তা ভাবনা ছিল কর্মী নিয়োগ করা, কর্মচারীদের বিরুদ্ধে তাদের অভিযোগ তোমার কি শোনা, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া কি সব কিছু নেওয়া হয়েছে ব্যবসা ব্যবস্থাপনার অংশ। এখন তোমার আরেকটা বলা যায় ব্যবস্থাপনার সংক্ষেপে বলতে পারি লোকদের সামর্থ্যকে কাজে লাগে, অন্য লোকদেরকে সামর্থ্যকে কাজে লাগে করিয়ে নেওয়ার দক্ষতা কৌশলকে কি বলে, ব্যবস্থাপনা বলে। এইটা হচ্ছে তোমাদের বইয়ে কি কার্যাবলী। এখন পরীক্ষা আসতে পারে আধুনিক ব্যবস্থাপনার জনককে। আধুনিক ব্যবস্থাপনার জনক তোমাদের খেয়াল রাখতে হবে আমাদের হচ্ছে হেনরি ফেওয়েল। হেনরি ফেওয়েল তার 14টা নীতির ভিতরে বলা হয়েছিল যে 1916 সালে এই বইটি প্রকাশ করেছিলেন। অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল জেনারেল বইটি, অর্থাৎ তোমার অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল জেনারেল বইটিতে 1916 সালে কি তা প্রকাশ করা হয়েছিল। এই বইয়ের তিনি ব্যবস্থাপনার 14টা মূল নীতি কি সেই কথা উল্লেখ করেছেন, সেগুলো আজও কি অনুসরণ করা হয়। একজন ব্যবস্থাপক হেনরি ফেওয়েলের আধুনিক ব্যবস্থাপনার জনক কি বলা হয়েছে এই জন্য তার 14টা একটা নীতি ছিল। এই নীতিটা কি সবসময় ফলো করে আসে একজন মালিক বা ব্যবস্থাপক। বড় বড় শিল্প প্রতিষ্ঠানে মালিক বা ব্যবস্থাপক সবসময় হেনরি ফেওয়েলের নীতিটা কি অনুসরণ করে আসে, যার ফলে তার প্রতিষ্ঠানের কার্যক্রমটা কি সহজ হয়। তারপর আবার আসতে পারে তোমাদের ছোটখাটো প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে, একটা হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক মানে হেনরি ফেওয়েল, আর যদি বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে তখন তোমাদের বলবে উইনস্লো টেইলর। উইনস্লো টেইলর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, আর আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেওয়েল। এটা তোমাদের লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তারপর হচ্ছে কি তোমাদের দ্বিতীয় স্টেপে হচ্ছে কি ব্যবস্থাপনার ধারণা কার্যাবলী ব্যাখ্যা করতে হবে। ওই ধারণায় এখানে আমি তোমাদের উল্লেখ করেছি, অর্থাৎ একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। একজন কাপড় ব্যবসায়ী, তোমাদের বইয়ে বলা হয়েছে কি কাপড় ব্যবসায়ী কি ছিলেন, রহমান সাহেবের কথা বলা হয়েছিলেন। তিনি কি করলেন, কর্মচারী নিয়োগের চিন্তা ভাবনা করেছিলেন এবং কর্মচারী নিয়োগ দিলেন। তারপর তিনি কি করলেন, কর্মচারীর বিরুদ্ধে ক্রেতাদের যে অভিযোগ যে শোনা ছিল সে শুনেছেন এবং ভুল ত্রুটি কি সংশোধন করে দিয়েছেন। সেই অনুযায়ী ব্যবস্থাপনাকে কি বলা হয়েছে, ব্যবসা ব্যবস্থাপনা বলা হয়েছে। এখন তোমাকে অবশ্যই ব্যবস্থাপনার কতগুলি বৈশিষ্ট্য আছে এগুলি তোমার একটু লক্ষ্য করতে হবে। একজন মালিক বা ব্যবস্থাপক তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে কতগুলি বৈশিষ্ট্যের সাথে কি সম্পৃক্ত থাকে সেগুলো কি লক্ষ্য করতে হবে। এই জন্য তাকে প্রথমেই কতগুলো কাজ আছে, ধারাবাহিক প্রক্রিয়া অর্থাৎ স্টেপ প্রক্রিয়া প্রসেসিংয়ের মাধ্যমে কাজ করতে হবে। তারপর কি হতে হবে, পূর্ব নির্ধারিত লক্ষ্যটা কোথায় যাবে তা অর্জনে পরিচালিত হচ্ছে কিনা তা দেখা, এই রয়েছে ব্যবস্থাপনার দ্বিতীয় বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে তাদেরকে দলগতভাবে প্রক্রিয়া মাধ্যমে কাজে সম্পৃক্ত করা, অর্থাৎ দলগতভাবে প্রক্রিয়া কাজে সম্পৃক্ত করা। একটা ব্যবস্থাপক তার কর্মীদের বিভিন্ন দলে স্টেপ কি ভাগ করে দেয়, অর্থাৎ দলগতভাবে কাজ করতে হবে। তারপর কি হচ্ছে, একটা চলমান প্রক্রিয়া, এই চলমান প্রক্রিয়াটা সবসময় পরিবর্তনশীল, অর্থাৎ একসময় কি ডিরেকশন আসতে পারে, সেটা এইরকম করতে হবে। অর্থাৎ তাদের মধ্যে সময়ের চেঞ্জের সাথে মিল রেখে ব্যবস্থাপনা কি করে, কাজের ক্ষেত্রে নতুন নতুন কলা কৌশল কি তাদেরকে গ্রহণ করতে হয়, অর্থাৎ তাদেরকে সেই অনুসারে কি কাজ করার জন্য নির্দেশ প্রদান করে, আদেশ নির্দেশ প্রদান করে, ভুল ত্রুটি হলে সেটা সংশোধন করে দেয়। এইভাবে সিস্টেম করে তোমরা কাজটি করো। অর্থাৎ ব্যবস্থাপক একটি সবসময় তার প্রতিষ্ঠানের কর্মীদেরকে সুন্দরভাবে কাজ করার জন্য কি নতুন নতুন ডিরেকশনগুলো কি নির্দেশ দিয়ে থাকে। এই জন্য প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করতে হবে, প্রথম অবস্থায় একজন ব্যবস্থাপনার কার্যগুলিকে 7টি স্টেপ হিসেবে ভাগ করা হয়েছে তোমাদের দলগতভাবে। এখন খেয়াল করো, প্রথমে তার পরিকল্পনা প্রণয়ন করা,
অর্থাৎ ব্যবস্থাপনার প্রথম দিক নির্দেশনা, ভবিষ্যৎ দিক নির্দেশনা হচ্ছে কি প্ল্যানিং করা। অর্থাৎ সে কিভাবে পূর্ব নির্ধারিতভাবে কাজটি করবে তা প্ল্যানিং এর মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করার জন্য আগে থেকে চিন্তা ভাবনা করতে হবে। এখন তার এমন একটা পরিবেশের ভিতরে সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে হবে যে প্রতিষ্ঠানটা তার প্রতিনিধি বাজার এবং অভ্যন্তরীণ বাজার ভিতরে, অর্থাৎ আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ, অর্থাৎ তোমার এক্সটার্নাল ইন্টারনাল, এই দুইটা ব্যবসা প্রতিষ্ঠান ভিতরে কার্যক্রমটা পূর্ব নির্ধারিত কাজ সেই সেরকম করা, অর্থাৎ আগের থেকে চিন্তা ভাবনা করা আমার প্রতিষ্ঠানটা সেরকম যাবে কিনা সেটা কি আমার চিন্তা করতে হবে। অর্থাৎ কি কাজ করতে হবে, ভবিষ্যতে কি কাজ করবে, কে করবে, কোথায় কখন কাজ করতে হবে তা নির্ধারণ করার কলা কৌশলকে বলা হয় পরিকল্পনা। পরিকল্পনা ব্যবস্থাপনা একটি কি প্রথম ধাপ, প্রথম কি আমাদের ধাপ। এরপর হচ্ছে সংগঠিতকরণ। সংগঠিতকরণ কি, অর্থাৎ ব্যবসা পরিকল্পনার পর দ্বিতীয় স্টেপ হচ্ছে অর্গানাইজেশন বা অর্গানাইজিং। অর্থাৎ অর্গানাইজিংটা কি বোঝানো হয়েছে দেখো, সকল মানবিক ও তোমার বস্তুগত উপকরণ, যেটা তোমার জনগত উপকরণ এলিমেন্টগুলো সেগুলি সম্পদ মানে অ্যাসেটে যথাযথভাবে ইউজ করা হচ্ছে কিনা তা দায়িত্ব ক্ষমতা বন্টন করা। অর্থাৎ ব্যবস্থাপক ওই সমস্ত কর্মচারীদেরকে দায়িত্ব ভার ক্ষমতা বন্টন করবে, ডিস্ট্রিবিউশন করবে। সে আন্তঃসম্পর্ক একটা কোরিলেশন তৈরি করার কে বোঝানো হয়েছে। অর্থাৎ আন্তঃসম্পর্ক, অর্থাৎ ইন্টারনেট সম্পর্ক তাদের তৈরি করার কার্যাবলীকে তোমার সংগঠিতকরণ করা, অর্থাৎ তাদেরকে কাজকে সেই রকম করা। অর্থাৎ ব্যবসা প্রয়োজনে সকল তোমার কি থাকতে হবে, মানবিক থাকতে হবে। অর্থাৎ হিউম্যান এবং বস্তুগত উপকরণগুলো সেগুলো সম্পদে যতভাবে ইউজ করাকে তোমাকে বোঝানো হয়েছে কি কর্মীদের মধ্যে দায়িত্ব ও কাজকর্মকে ক্ষমতাকে বন্টন করা এবং আন্তঃসম্পর্ক তৈরি কার্যবলীকে তোমার কি অর্গানাইজেশন বলা হয়েছে। তারপর দ্বিতীয় স্টেপে তোমার বলা হয়েছে কর্মী সংস্থান। এখন কর্মী সংস্থান ব্যবসা ম্যানেজমেন্টের অর্থাৎ ব্যবস্থাপনার কি তোমার অন্যতম একটা মানবিক সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ খুবই কর্মী বাহিনী ব্যবসার অন্যতম মানবিক সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। এখন খেয়াল করো এর মধ্যে কি থাকবে, কর্মী বাহিনী থাকবে, স্টাফিং থাকবে, কার্য সম্পাদনের জন্য উপযুক্ত কি সেই সময় কি কর্মী নিয়োগ করে। একটা প্রতিষ্ঠান দাঁড় করার পর তাকে সংগঠনের কাজটি কি হবে সেটা সুন্দরভাবে সাজানো দেওয়ার পর কর্মী নিয়োগটা দিতে হয়। এখন কর্মী সংগ্রহ করতে হবে, মাঠে কর্মী সংগ্রহ বা বিজ্ঞপ্তির মাধ্যমে সেটা কর্মী কালেকশন করতে হবে। তারপর সেই জায়গায় কি সিলেকশন করবে, অর্থাৎ নির্বাচন করবে। নির্বাচন করার পর তাকে নিয়োগ ও প্রশিক্ষণ প্রদান করতে হবে। এখন একটা প্রতিষ্ঠানের নিয়োগ ও প্রশিক্ষণ প্রদান না করলে সেটা কি কর্মী কি সেরকম জ্ঞান ধারণা কি সেরকম পাবে না প্রতিষ্ঠানে। এই জন্য নিয়োগ দেওয়ার পর তো প্রথমে কর্মী সংগ্রহ করার পর নির্বাচন করবে, তারপর নির্বাচন করার পর সেটা কি করতে হবে আমাদের, অর্থাৎ তোমার নিয়োগের প্রশিক্ষণ প্রদান করতে হবে। একটা ওই কর্মীদের কি কাজ করা হবে সেটা আগের থেকে চিন্তা ভাবনা করে নিয়োগ প্রশিক্ষণের জন্য তাকে কি প্রদান করলে সে প্রতিষ্ঠানে কি কর্মকর্তা আরো দক্ষতা অ্যাবিলিটি হবে। এবার পদোন্নতি করতে হবে। অনেকদিন কাজ করার পর একজন কর্মকর্তা বা কর্মচারী তাকে পদোন্নতি দিতে হয়। অর্থাৎ তার পদোন্নতি আসে কখন, তার দক্ষতা অ্যাবিলিটির উপর। তারপর হচ্ছে বদলি হয়, যদি কোনো কারণে এক জায়গা থেকে আরেক ডিপার্টমেন্টের প্রশাসকের যদি ভাগ করা হয় তাকে বদলি করানোর মাধ্যমে করে। তারপর কোনো কারণে কর্মী ব্যবস্থাপকের কোনো কাজ যদি খারাপ হয় তখন তাকে কি করা হয়, ছাঁটাই করে দেওয়া হয়। এই হচ্ছে কর্মী সংস্থার কাজগুলি, বিভিন্ন রকম কাজ। তারপর হচ্ছে নির্দেশনা দান। এখন তৃতীয় স্টেপটা হচ্ছে কি নির্দেশনা দান। কি বলা হয়েছে দেখো, প্ল্যানিং বাস্তবায়নের জন্য অবশ্যই কর্মীদের আদেশ নির্দেশ প্রদান করা। অর্থাৎ প্ল্যানিং বাস্তবায়নের জন্য এত পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদেরকে ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদেরকে আদেশ নির্দেশ প্রদান করাকে কি বলে, নির্দেশনা দান বা ডাইরেক্টিভ বলা হয়। ডাইরেক্টিভ বলা হয়। এখন সেটা কিভাবে করা হবে দেখো, ব্যবস্থাপক কর্মীদের কোন কাজ কখন করবে, কিভাবে করবে, এরপরে যে কিভাবে সম্পন্ন করতে হবে তার নির্দেশ প্রদান করা কি ব্যবস্থাপক। ব্যবস্থাপক তার নির্দেশ দেওয়া হয় কখন কি কাজ করতে হবে প্রতিষ্ঠানে, কিভাবে করতে হবে তা কিভাবে সম্পূর্ণ করার প্রক্রিয়াকে বোঝানো হয়েছে এখানে নির্দেশনা। অর্থাৎ নির্দেশ দান করবে একজন ব্যবস্থাপক, মালিক নির্দেশ দান করবে কর্মীদের কখন কি কাজ করানো হবে এবং কোন জায়গায় কাজটা করলে কি কর্মীর কাজটা কি সেই জায়গায় প্রতিষ্ঠান তার ভালো দিকে যাবে সেটা কি নির্দেশ দিয়ে থাকে ব্যবস্থাপক। তারপর নির্দেশনা নির্দেশ দিতে পারলে
কর্মীরা কি করে সর্বাধিক দক্ষতা অ্যাবিলিটি হবে। কখন হবে? যখন তাকে সম্পূর্ণ নির্দেশ দান করার পর সেই কাজটা নির্দেশ দান অনুসারে কি আদেশ নির্দেশ প্রদান করার পর কর্মী সেই যে কাজটা সুন্দরভাবে কার্যক্রম করবে, তখন তার ওই প্রশিক্ষক কি হবে, তার বা কর্মকর্তা বা কর্মচারী কি দক্ষ অ্যাবিলিটি হয়ে উঠবে। অর্থাৎ নির্দেশনা দানকে বলা হয় অর্থাৎ নেতৃত্বের সাথে তুলনা করা হয়, অর্থাৎ লিডারশিপের সাথে তুলনা করা হয়। অর্থাৎ ডিরেক্টরি থেকে অবশ্যই কি প্রেরণা তোমার নেতৃত্ব দান অর্থাৎ লিডারশিপের সাথে তুলনা করা হয়েছে। এই জন্যই একজন পরিকল্পনা বাস্তবায়নের জন্য একজন ব্যবস্থাপক তার কর্মীদেরকে আদেশ নির্দেশ প্রদান করাকে কি বলা হয়, আমাদের নির্দেশনা দান বলা হয়েছে। এবং পরেরটা দেখো প্রেরণা দান। এখন কর্মীদেরকে আমি সব কিছু নির্দেশ প্রদান করলাম, কিন্তু তাদেরকে আমি উৎসাহ করলাম না কাজে। যেমন তাদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করাতে হবে, যেন তোমাদের 3 মাস পর বা 1 বছর পর এই বছরে আমি তাদেরকে কি মোটিভেশন দেওয়ার জন্য পুরস্কার প্রদান করব। তখন কি করবে কর্মীরা, তার প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠানের কাজটাকে সে নিজের মনে করে সুন্দরভাবে আরো সুন্দরভাবে কাজটা করবে। যেমন হোক আমাকে এই পুরস্কারটা ছিনিয়ে নিয়ে আসতে হবে। আমার কর্মীরা কি করবে, এক মালিক বা ব্যবস্থাপকের প্রতিষ্ঠানের তার সামনে অর্থাৎ তার গুণাবলীগুলি কি অত উপস্থাপন করবে, অর্থাৎ সুন্দরভাবে কাজটা সম্পাদন করবে। যেমন করে হোক আমাকে সে পুরস্কারটা অর্জন করবে। অর্থাৎ যার ফলে ব্যবস্থাপক সবসময় শুধু আদেশ নির্দেশ প্রদান করবে না, অর্থাৎ কর্মীদেরকে সাথে মিশে তাদেরকে কি করতে হবে, মোটিভেশন উৎসাহ করবে। অর্থাৎ উৎসাহের মাধ্যমে কাজটা তার সহজ হবে। অর্থাৎ কর্মী আগ্রহী, প্রতি কাজের প্রতি আগ্রহী উৎসাহী হবে, ওই কাজটার প্রতি তার আগ্রহ আর উৎসাহ আর বেড়ে যাবে। কারণ ওই যে একটা কারণে তার ওই কারণটা হয়েছে তার মালিক এবং ব্যবস্থাপক তাকে কি নিজে সরজমিনে এসে কি তাকে মোটিভেশন দিচ্ছে। অর্থাৎ একসময় কি তাদেরকে ডেকে এনে সুন্দরভাবে মোটিভেশন উৎসাহ প্রদান করার কারণে তার কাজের প্রতি আরো আগ্রহ ও উৎসাহ বেড়ে যাবে, যার ফলে প্রতিষ্ঠানের কি তার দায়িত্ব গ্রহণ করার সাথে সাথে মানবিক কাজ সম্পাদন করা তার পক্ষে সহজ হয়। এই হচ্ছে সমন্বয় সহজ, সমন্বয় সহজ কোঅর্ডিনেটিং, অর্থাৎ একটা স্টেপের স্টেপ সুন্দরভাবে কোঅর্ডিনেটিং ভাবে সমন্বয় সাধন করা হবে। একজনের উপরে কাজ সম্পূর্ণ করা হবে না, অর্থাৎ স্টেপের স্টেপ সুন্দরভাবে ভাগ করে দেওয়া হবে। এটা বোঝানো হয়েছে প্রিয় শিক্ষার্থীরা। অর্থাৎ সংগঠনের কর্মী বিভিন্ন বিভাগ মানে ডিপার্টমেন্ট উপবিভাগগুলো কি সুন্দরভাবে কার্যকর মনোযোগ যোগাযোগের স্থাপন করাকে বোঝানো হয়েছে তোমার সমন্বয় সাধন বা কোঅর্ডিনেটিং। অর্থাৎ সমন্বয় সাধন প্রক্রিয়া ব্যবসা প্রতিষ্ঠানের কি হবে, আমার সংগঠনের কর্মী বিভিন্ন ডিপার্টমেন্ট ও উপবিভাগগুলোকে যোগাযোগের একটা কার্যকর স্থাপন করা হয়, অর্থাৎ কমিউনিকেশন স্থাপন করা হয়। অর্থাৎ একটার সাথে একটা জোড়াময় শিকল, অর্থাৎ উপর স্তর থেকে নিচে স্তরের মধ্যে একটা শিকলের মধ্যে আবদ্ধভাবে রাখা হয়, যার ফলে স্টেপ উপর থেকে লেভেল থেকে উপর থেকে বস যখন নির্দেশ দিবেন তখন তার ইনচার্জ যাবে, ইনচার্জ দিবে অফিসারকে, সিনিয়র অফিসার দিবে কি অফিসার দিবে, তখন আবার তার কম্পিউটার অপারেটর এবং তোমার দপ্তরি তাদেরকে দিবে। এইভাবে যে লাস্ট প্রান্তে যে পর্বে তোমার দারোয়ান এরপরে ছাত্রদের তাদেরকে করবে। অর্থাৎ নির্দিষ্টভাবে কাজ ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোঅর্ডিনেটিং এর মাধ্যমে সমন্বয় সাধনভাবে একজন ব্যবস্থাপক কাজগুলো সম্পূর্ণভাবে যোগাযোগ কমিউনিকেশন স্থাপন করা হয়েছে। তারপরে কি তোমার লাস্ট পয়েন্ট নিয়ন্ত্রণ, অর্থাৎ ব্যবস্থাপনার সর্বশেষ তোমার ধাপ বা ধারাবাহিক কাজ হচ্ছে নিয়ন্ত্রণ প্রদান করা, অর্থাৎ কন্ট্রোলিং। অর্থাৎ একজন ব্যবস্থাপকের সবসময় কন্ট্রোলিং এর ভিতরে থাকতে হবে। আর কন্ট্রোলিংটা কি দেখো, পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পত্তি হচ্ছে কিনা তা তদারক করা কে করবে, ব্যবস্থাপক করবে। তারপর ত্রুটি বিচ্যুতি হলে তা সংশোধন করে ব্যবস্থা করে দেওয়া, অর্থাৎ ত্রুটি বিচ্যুতি নির্ণয় করে দেওয়া। অর্থাৎ প্রথম তাকে কার্য সম্পত্তি হচ্ছে কিনা তার তদারক করা, অর্থাৎ কর্মীরা তার ঠিক মতো কাজ করছে কিনা তার দেখা। কে দেখবে, একজন ব্যবস্থাপক সরজমিনে এসে দেখবে, ইনচার্জে দেখবে ঠিক মতো কাজ করছে নাকি, সিনিয়র অফিসার ঠিক মতো কাজ করছে কিনা, অফিসার ঠিক মতো কাজ করছে কিনা, কম্পিউটার অপারেটর ঠিক মতো কাজ করছে কিনা, এরপরে সে দপ্তরিদার তার ঠিক মতো কাজ করছে কিনা, অর্থাৎ অফিসার যখন তাদেরকে ডাকছে ঠিক মতো তারা কাজ করছে কিনা, তার কি একজন ব্যবস্থাপক তার অর্থাৎ সিসি ক্যামেরার মাধ্যমে সেটা কি পর্যবেক্ষণ করে বর্তমান আইসিটি যুগে। এখন
এখন ব্যবস্থাপক কি করবে, তার ত্রুটি বিচ্যুতি নির্ণয় করবে, ত্রুটি বিচ্যুতি নির্ণয় করার পর সংশোধনের ব্যবস্থা করা, অর্থাৎ কাজগুলো ভুল ধরিয়ে দেওয়া, অর্থাৎ সংশোধন করে দেওয়া, এইগুলো করার সার্বিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলা হয়। একজন নিয়ন্ত্রণের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়। একজন প্রতিষ্ঠানে পরিকল্পনা যে নিয়ন্ত্রণের মাধ্যমে কি যে ব্যবসা প্রতিষ্ঠান পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল সেটা সুন্দরভাবে বাস্তবায়ন হবে কখন, কন্ট্রোলিং এর মাধ্যমে। অর্থাৎ নিয়ন্ত্রণ ব্যবস্থা সঠিক ও সুদৃঢ় ভূমিকার কারণে ব্যবসা প্রতিষ্ঠানটা কি প্রতিষ্ঠিত বাজার অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজারে কি টিকে থাকতে পারবে। তারপরে সে বিভিন্ন বাধা মোকাবেলা হবে সেটাকে দূর করতে পারবে কন্ট্রোলিং এর মাধ্যমে। অর্থাৎ কর্মীরা ঠিকমতো তাদেরকে ব্যবস্থাপক এসে কি সেই কাজটা কি তদারকি করবে, ভুল ত্রুটি হলে নির্ণয় করবে, পরিশেষে কি করবে সংশোধনের মাধ্যমে তা কাজটাকে সম্পাদন করা হবে, অর্থাৎ শেষ করা হবে। তাকে বলা হয় নিয়ন্ত্রণ। একটি ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই ব্যবসা প্রতিষ্ঠান পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ব্যবস্থাপককে অবশ্যই কন্ট্রোলিং এর ভিতরে থাকতে হবে। অর্থাৎ কন্ট্রোলিং এর মাধ্যমে একটা প্রতিষ্ঠানের বোঝা যাবে তার অভ্যন্তরীণ ও অর্থাৎ বহির্বিভাগ, অর্থাৎ অভ্যন্তরীণ ও বৈদেশিক যে বাহিরে কাজগুলো সম্পাদনভাবে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানে বাজারে টিকে থাকবে। একটা ব্যবসা প্রতিষ্ঠানের এই কাজগুলি চক্রভাবে মাধ্যমে কার্যগুলির মাধ্যমে বিশ্লেষণের মাধ্যমে একজন ব্যবস্থাপক কি এগুলি কাজ তার ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়ন সাধন হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত তোমরা কি বুঝছো সে সম্বন্ধে আমাদের কি দিল উচ্চ বিদ্যালয় ফেসবুক লিঙ্কে কি কমেন্ট করে জানাবা। আর কোভিড-19 তোমরা অবশ্যই কি মাস্ক পরে বের হবে, আবার কিছুক্ষণ পর পর স্বাস্থ্যবিধি মেনে চলে গিয়ে হাত ধোবা। আর ছোট ভাই বোনদেরকে অবশ্যই কি এই কোভিড-19 কি সেই রকম স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশ প্রদান করবা। আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো, এই নিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।